আজকে আমরা দেখবো যে এই যে আপওয়ার্কে তো মূলত কয়েকভাবে কাজ করা যায় আপনারা জানেন। একটা হচ্ছে গিগ দেওয়া যায়, আর একটা হচ্ছে এই যে আপওয়ার্কে যে রেগুলার বেসিস যে পোস্ট গুলো মানে জব পোস্ট গুলো সেগুলো কি করা যায়, অ্যাপ্লাই করা যায়, বিট করা যায়। এখন এগুলো বিট কিভাবে করবেন সেই প্রসেস গুলো জানা লাগবে। তার আগে আমরা জানবো যে আপওয়ার্কে যদি আপনি বিট করতে চান তাহলে আপনাকে অবশ্যই কানেক্ট কিনতে হবে। কানেক্ট জিনিসটা কি, ধরেন আমি যদি এই জবটাতে যাই, এখানে ক্লিক করলে দেখবেন এখানে ওপেন হবে। সো এই জবটাতে যদি আমরা অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাদের কানেক্ট লাগবে হচ্ছে 8টা। এখন আপওয়ার্ক আগে কানেক্ট বা পয়েন্ট ফ্রি দিত, এখন আর ফ্রি দিচ্ছে না। এখন আমাদের যদি আপনি আপওয়ার্কের জবে অ্যাপ্লাই করতে চান তাহলে আগে কানেক্ট কিনে নিতে হবে। তাহলে আপনি কানেক্টের প্রাইস কেমন, কানেক্টের প্রাইস হচ্ছে এখানে এরা এখন একটা ই করছে, ন্যূনতম 100 কেনা যায় আর কি, সর্বনিম্ন। তাহলে 100টার দাম পড়বে $15। তাহলে 100টা যদি আপনি কিনেন তাহলে মোটামুটি হচ্ছে হয়তো 10-15টা জবে অ্যাপ্লাই করা যাবে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে কিনতে গেলে কেমনে কিনবেন? কিনতে গেলে তো কার্ড লাগবে ডলারে পে করার জন্য। যদি আপনার নিজের কার্ড না থাকে, যে কারো কার্ড দিয়ে আপনি কিনতে পারবেন, এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। যখন আপনার আপওয়ার্কে ব্যালেন্স থাকবে তখন আপনি আপনার ব্যালেন্স দিয়ে কিনতে পারবেন, ওই ক্ষেত্রে আর প্রবলেম নেই। ব্যালেন্স আপাতত যদি কার্ড না থাকে তাহলে এই যে আপনাদের যেটা করতে হবে যে আপাতত রেডট পে, এই রেডট পে এটা একটা অ্যাপ, এটা মোবাইলের একটা অ্যাপ। এই রেডট পে এরকম আইকন দেখবেন। এই রেডট পে মোবাইল অ্যাপটা আপনার ফোনে ইনস্টল দিয়ে এই রেডট পে তে একটা অ্যাকাউন্ট খুলে ভেরিফাই করে নিতে হবে। কি পেমেন্ট করা লাগে বাইন্যান্স বা বিভিন্ন থেকে। এখন আপনাকে এখানে ডিপোজিট মানে টাকা ঢোকাইতে হবে বাইন্যান্স থেকে। আপনার তাহলে বাইন্যান্স থেকে একটা অ্যাকাউন্ট, হ্যাঁ বাইন্যান্সে একটা অ্যাকাউন্ট খুলবে, আর বাইন্যান্সে অ্যাকাউন্ট খোলার পর এখানে P2P সিস্টেম আছে। P2P মানে আপনি আরেকজনকে বিকাশে টাকা দিয়ে দিবেন, ও আপনাকে বাইন্যান্সে ডলার লোড করে দিবে, ওই ডলারটা আপনি রেডট পেতে ডিপোজিট করতে পারবেন। তাহলে রেডট পে ডিপোজিট করলে রেডট পেতে অ্যাকাউন্ট খুললে ওরা $5 দেয়। আর আপনাকে ধরেন যে যদি আপনি আরো 10-15-20 ডলার কেনেন তাহলে রেডট পেতে একটা কার্ড নিতে আপনার খরচ হয় হচ্ছে $10। ঠিক আছে, তবে এখানে একটা কাহিনী আছে। ধরেন ওরা যে $5 দেয়, ওই $5 দিয়ে কিন্তু শুরুতে ওই কার্ড কেনা যায় না। তাহলে আপনাকে কার্ড কেনার জন্য এক্সট্রা করে $10 লোড করা লাগবে। হ্যাঁ, তাহলে তাইলে কি হবে, তো কার্ড কেনার পরে ওরা যে $5 ফ্রি দিছে ওইটা আপনি ইউজ করতে পারবেন না। এটা হলো মোটামুটি হচ্ছে $5 ফ্রি ইউজ করা যায়। হ্যাঁ, না $5 ফ্রি ইউজ করা যায় না, মানে কার্ড নেওয়ার পর, কার্ড অ্যাক্টিভ হওয়ার পর তারপরে আপনাকে $5 খরচ করতে দিবে আর কি। কার্ড অ্যাক্টিভ করতে $10, তাহলে $10 আপনাকে আগে ঢুকাইতেই হবে। হ্যাঁ জি জি, $5 পরে $5 আপনাকে খরচ করতে দিবে আর কি। ওকে, তাহলে এটা হচ্ছে সিস্টেম। আর কারো যদি ব্যাংকের কার্ড থাকে, ব্যাংকের কার্ড থাকলে তাইলে আপনি, ব্যাংকের বলতে ডুয়েল কারেন্সি কার্ড, তাইলে আপনি কিনতে পারেন। অথবা পরিচিত যদি কেউ থাকে কাছের লোকজন যে আপনাকে কার্ডের অ্যাক্সেস দিবে, তারটা দিয়ে আপনি ইনিশিয়াল কিনতে পারেন। এটা হলো। আরেকটা হচ্ছে আপওয়ার্কের আমরা যে শুরুতে যখন অ্যাকাউন্ট খুলি তখন এটা হচ্ছে আপওয়ার্কের ফ্রি প্যাকেজ চালাই আমরা। তো আপওয়ার্কে আরেকটা আসছে হচ্ছে আপনার ফ্রিল্যান্সার প্লাস সার্ভিস। তো ফ্রিল্যান্সার প্লাস সার্ভিস হচ্ছে এইখানে আপনি যদি এটা হচ্ছে প্রথম মাসে আপনাকে দিবে $10, মানে প্রথম মাসে আপনি $10 নিতে পারবেন, এর পরের মাসে রেগুলার ফি $20। তো এখন প্রথম মাসে যদি নেন, পরের মাসে আপনি চাইলে এটা আবার ক্যান্সেল করে দিতে পারেন। ঠিক আছে, পরের মাসে ধরেন যে যে কোনো সময় ক্যান্সেল করে দিতে পারেন। তো এইটা করলে 100 কানেক্ট পাবেন, আরো পার্সোনালাইজড আরো মেলা কিছু সুবিধা পাবেন, এখানে বলা আছে, একটু পড়ে দেখে। তাহলে একটা কাজ করা যায়, প্রথম মাসে 100টা কানেক্ট না কিনে প্রথম মাসে হচ্ছে প্লাস কিনে নেওয়া যায়। তাহলে ধরেন যে 30 দিনের প্যাকেজ পাবেন, তাহলে আপনি 29 দিনের বেলায় গিয়ে এই অটো রিনিউটা ক্যান্সেল করে দিবেন। ওকে, অটো রিনিউটা ক্যান্সেল করলে পরের মাসে আপনি চাইলে রেগুলার 100 কানেক্ট পাবেন। তাহলে 100 কানেক্ট কিন্তু আমার তো এমনি লাগতেছে $15। তাহলে সেখান থেকে আমি যদি এখানে $10 দিয়ে কিনে আমার $5 সেভ হচ্ছে প্রথম মাসে।
প্লাস আপনি অন্যান্য আরো কিছু বেশ কিছু বেনিফিট টেনিফিট পাচ্ছেন আর কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে এখানে কিন্তু আপনি এই ফ্যাসিলিটি গুলো কিন্তু কিছু পাচ্ছেন আর কি। হ্যাঁ, তাছাড়া কিন্তু আপনার হচ্ছে অন্যগুলোতে ওকে, আচ্ছা। তো এই হলো মনে করেন যে হচ্ছে আপনার ক্লাসের আর এটার সুবিধা। এখন আপনার কিন্তু এই যে এত জব পোস্ট হয়, কিন্তু আহ, আপনি কিন্তু আন্দাজে যে কোনো জবে অ্যাপ্লাই করা যাবে না। আন্দাজে যদি অ্যাপ্লাই করেন তাহলে কি ঝামেলাটা হবে, যে আপনার তো কিনে অ্যাপ্লাই করা লাগতেছে, লস তো গেলে আপনারই হবে। ঠিক আছে, তাইলে বেশ কিছু প্যারামিটার দেখে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো চলেন শুরুর দিকে কি কি দেখা যায়। এখানে দেখা যায় যে ক্লায়েন্টের পেমেন্ট সিস্টেম ভেরিফাইড আছে কিনা, ক্লায়েন্ট এ পর্যন্ত আপওয়ার্কে কত টাকা খরচ করছে, কোন দেশের ক্লায়েন্ট, আর হচ্ছে এই জবটাতে এখন পর্যন্ত কতজন অ্যাপ্লাই করছে। এখানে 20 থেকে 50 জন। যখন আপনি প্লাস নেবেন তখন এক্সাক্ট সংখ্যাটা দেখাবে। এখন কিন্তু দেখেন 20 থেকে 50, তার মানে কি 20ও হতে পারে, 30ও হতে পারে, 50ও হতে পারে। ঠিক আছে, কিন্তু এক্সাক্ট সংখ্যাটা দেখাবে যদি আপনি প্লাস নেন। আচ্ছা, এবার এখান থেকে সবার আগে আমরা দেখব যে যাদের পেমেন্ট সিস্টেম ভেরিফাইড তাদের আমরা হচ্ছে অ্যাপ্লাই করব। যাদের পেমেন্ট সিস্টেম ভেরিফাইড নাই, যেমন ধরেন আমরা যদি একটু খুঁজি আর কি, অনেকের দেখবেন লেখা আছে পেমেন্ট আনভেরিফাইড, উপরে ছিল না পেমেন্ট ভেরিফাইড, এই যে পেমেন্ট আনভেরিফাইড। যাদের পেমেন্ট আনভেরিফাইড আছে তাদের আমরা অ্যাপ্লাই করব না। এখন প্রশ্ন হচ্ছে যে পেমেন্ট আনভেরিফাইড অ্যাপ্লাই করলে কি সমস্যা, এগুলোতেও দেখবেন মানুষ অ্যাপ্লাই করে। এখন দেখেন আপওয়ার্কে কিন্তু কাজ হয় দুই সিস্টেম, একটা ঘন্টা চুক্তি আর একটা কি মানে ফিক্সড প্রাইস। যেমন ধরেন এই একটা, এটা হচ্ছে ঘন্টায় দিবে $4 থেকে $5, এটাও ঘন্টা চুক্তি, বেশিরভাগই ঘন্টা। এটা কত ফিক্সড $40। এখন ফিক্সড এর ক্ষেত্রে কি হয়, ধরেন ক্লায়েন্ট হচ্ছে আপনাকে যখন কোনো জব দিবে, মানে ফিক্সড জব $40 ধরেন আপনাকে হায়ার করবে, তাহলে এই $40 আপওয়ার্কের কাছে আগে ডিপোজিট রাখতে হবে। ক্লায়েন্ট আপনার সাথে ফ্রড করতে পারবে না। কিন্তু ঘন্টা চুক্তি দেখেন, ধরেন কোন একটা ক্লায়েন্ট আপনাকে ঘন্টা চুক্তিতে হায়ার করছে, তাইলে প্রত্যেক ঘন্টা মানে আপনি এক সপ্তাহে যে কাজগুলো করলেন এইগুলোর ঘন্টা যুক্ত, মানে ঘন্টা যুক্ত হচ্ছে প্রতি সপ্তাহের সোমবার। কারণ কি, ধরেন আপনি ধরেন আজকে সপ্তাহের শুরু, এই সপ্তাহে কত ঘন্টা কাজ করবেন এটা কি আপওয়ার্ক জানে, ক্লায়েন্ট জানে, আপনি জানেন, কেউ জানেন না। তাহলে ক্লায়েন্ট কি টাকা জমা রাখতে পারবে নির্দিষ্ট পরিমাণ? তত পারবে না। তাইলে এই ক্ষেত্রে কি হয়, যখন আমরা কাজটা কমপ্লিট হয়ে যায়, তাহলে সপ্তাহ শেষে যখন ক্লোজ হয়ে যায় সপ্তাহ, ওই সময় হলো টাকাটা ক্লায়েন্টের কাছ থেকে কাটে না। আওয়ারলি হিসাব হচ্ছে আপওয়ার্ক একটা আপনাকে সফটওয়্যার দেবে, তার নাম হচ্ছে টাইম ট্র্যাকার। হ্যাঁ, এই যে আপনি যদি সার্চ দেখেন, আমি একটু ছবি দেখাই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এই যে যখন আপনি, আচ্ছা এটা একটু বড় ছবি দেখেন, এই যে যখন আপনি এদের টাইম ট্র্যাকার এই সফটওয়্যারটা কম্পিউটারে ইনস্টল দিয়ে নিতে হবে, যখন করে এখানে অনেকগুলো যদি ক্লায়েন্টের নাম থাকে সবগুলো দেখাবে, যার কাজ করবেন তার ক্লায়েন্টের উপর ক্লিক করে এই বাটনটা অন করে দিতে হবে। অন করে দিলে কাজ শুরু। এবার কি করবে, এরা র্যান্ডমলি একটু পর পরে আপনার টোটাল স্ক্রিনের স্ক্রিনশট নেবে, এবং প্রতি 10 মিনিটের মধ্যে আপনি কতবার মাউস ক্লিক করছেন, কতবার কিবোর্ড ক্লিক করছেন, সবগুলো ট্র্যাক করবে। এখন ধরেন কথার কথা আপনি কাজ করা বাদ দিয়ে ফেসবুক চালাচ্ছেন, যদি স্ক্রিনশট নেন, নিয়ে যায়, তাহলে কি হবে, ক্লায়েন্ট যখন দেখবে যে আপনি কাজ করা বাদ দিয়ে কি ফেসবুক চালাচ্ছেন। আবার ধরেন আপনি কাজ করলেন না, এটা অন করে রেখে দিলেন, মাউস কিবোর্ড কিছু চাপলেন না, 10 মিনিটের মধ্যে যদি একবারও মাউস কিবোর্ড প্রেস না হয়, তাহলে তখন ওই 10 মিনিট মাইনাস হয়ে যাবে। আবার আপনার যে স্ক্রিনশট নেবে, স্ক্রিনশট গুলো আপনার প্রোফাইলের মধ্যে গিয়ে জমা থাকবে। হ্যাঁ, তো যখন জমা থাকবে আপনি কোনোটা যদি স্ক্রিনশট ডিলিট করেন তাহলে 10 মিনিটের টাকা মাইনাস। ধরুন হঠাৎ করে আপনি ফেসবুকে ঢুকছেন, ওই সময় স্ক্রিনশটটা নিচ্ছেন, র্যান্ডমলি স্ক্রিনশট। আপনি চাইলেন যে না এটা দেখলে কেমন হয়, আমি এটা ডিলিট করে দিই, আপনি ডিলিট করতে পারবেন, কিন্তু 10 মিনিট সময় মাইনাস।
তবে এই ঘন্টা 2 হিসাবে কাউন্ট হয়। একটা হচ্ছে এইভাবে রেকর্ড করে দেওয়া যায়, আর কোনো ক্লায়েন্ট হচ্ছে ম্যানুয়াল ঘন্টা যুক্ত করার সুযোগ দেয়। ধরেন আপনাকে বললো যে ঠিক আছে তোমাকে 40 ঘন্টার জন্য হায়ার করলাম এবং তুমি এটা ম্যানুয়াল টাইম এড করতে পারো। ম্যানুয়াল টাইম যদি এড করা লাগে তাহলে আপনাকে ওই যে এটা চালায় রাখতে হবে না, আপনি ম্যানুয়ালি এন্ট্রি দিয়ে দিলেন যে এই সপ্তাহে আমি 40 ঘন্টা কাজ করছি, শেষ। যদি এরকম কিছু প্রজেক্ট আছে যেখানে ম্যানুয়াল এন্ট্রি, হ্যাঁ আওয়ারলি হচ্ছে জবের ক্ষেত্রে, জি জি গিগের ক্ষেত্রে ওটা না। এখন বুঝতে পারছেন যে আওয়ারলি হচ্ছে জবের ক্ষেত্রে। এখন ধরেন আপনার প্রোফাইলে দিছেন আপনি $10, ওটাই কিন্তু ফাইনাল না, ওটা হচ্ছে আপনার চাওয়া আপনি কয় ডলার প্রতি ঘন্টায় কাজ করতে চান। আর এটা যে এটাও ক্লায়েন্ট যেটা দেয় এটাও ফাইনাল না, আসতেছে সেই প্রশ্ন। ওকে, তাহলে প্রথম আমরা দেখব ক্লায়েন্টের যদি পেমেন্ট যদি ভেরিফাইড না থাকে তাহলে এইগুলো জবে অ্যাপ্লাই না করাটা ভালো। 2 নাম্বার হচ্ছে ক্লায়েন্ট কোন দেশের, এটা ফ্যাক্ট। বিশেষ করে ধরেন দেশ যদি যে নাইজেরিয়া, ইন্ডিয়ান, পাকিস্তান, বাঙালি এগুলা ক্লায়েন্টের সাথে কাজ করে আপনার কাজের চেয়ে টাকা বেশি হবে। আরেকটা হলো এই যে ক্লায়েন্টের হিস্ট্রি দেখা যায় যে এখন পর্যন্ত কত টাকা স্পেন্ড করছে। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই যে দেখেন যে আমরা যে এগুলো দেখি আর কি যে কতজন প্রপোজাল পাঠিয়েছে। তো কোনো জবে যদি আপনার প্রপোজালের সংখ্যা মানে মোর দেন 10 হয় তাহলে ওই জবে প্রপোজাল না পাঠানো ভালো। যেমন ধরেন এখানে 20 থেকে 50 জনের অলরেডি প্রপোজাল পাঠানো হয়েছে, তাহলে আপনার উচিত হবে এই জবে প্রপোজাল না পাঠানো। কারণ কি আপনি যদি এই এর পরে করেন তাহলে আপনার সিরিয়ালও পরে যাবে না। যদিও আপওয়ার্কে আবার এখানে একটা সুযোগ দিচ্ছে, ধরেন আমরা যখন অ্যাপ্লাই করতে যাব, অ্যাপ্লাই করার সময় ওরা আমাদের একটা অ্যামাউন্ট দেখাবে যে এই অ্যামাউন্টের কানেক্ট যদি আমাকে দাও তাহলে তোমাকে আমি সামনে দিয়ে দেবো। অর্থাৎ আপনি যদি 50 জনের বা 20 জনের পরেও অ্যাপ্লাই করেন আপনি মানে কানেক্ট খরচ করে আবার সামনে থাকতে পারবেন। আপওয়ার্ক ধরুন আপনাকে আগে কানেক্ট কিনে নিল, এরপরে আপনি জবে অ্যাপ্লাই করার সময়টা হ্যাঁ অত কাটবে না। আপওয়ার্ক হলো আপনি যখন কাজ পাবেন আপওয়ার্কের ফ্ল্যাট রেট 10%, অর্থাৎ আপনি $100 কাজ করলে আপনি পাবেন $90। হ্যাঁ কম, ফাইবারে 20% আর আপওয়ার্কে 10% ফ্ল্যাট রেট। হ্যাঁ আগে ক্যাটাগরি ছিল 5%, 10%, 20%, বাট এখন ফ্ল্যাট করে দিয়েছে একবারে 10%। ওকে, আচ্ছা এরপরে হলো তাহলে বাইরের দিক থেকে আমরা ইনিশিয়ালি কয়েকটা জিনিস দেখবো যে পেমেন্ট ভেরিফাইড না থাকলে অ্যাপ্লাই করবো না, অ্যাপ্লাই যদি 50 বা 20 এর উপরে যায় তাহলে অ্যাপ্লাই করব না। আর হলো ক্লায়েন্ট যদি মনে করেন যে এরকম ইন্ডিয়া, পাকিস্তান এগুলো হয় এগুলো থেকে অ্যাভয়েড করা ভালো। বাট এগুলো করা যাবে যদি দেখেন কোনো ক্লায়েন্ট যথেষ্ট পরিমাণে স্পেন্ড করছে টাকা পয়সা, তাহলে তাকে বিশ্বাস করা যায়। এগুলো বাইরের থেকে না। এবার ভিতরে যেতে হবে। ভিতরে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে ডান দিকে একটা ওপেন হবে। এখান থেকে কিছু জিনিস দেখার আছে, সেটা হচ্ছে এখানে দেখেন এই জবটাতে অলরেডি ক্লায়েন্টকে একটা কাউকে একজন হায়ার করে ফেলছে। যদি হায়ার করে ফেলে তাহলে কি অ্যাপ্লাই করবো না, কিন্তু অ্যাপ্লাই করে কোনো কোশ্চেন আসে না। আরেকটা জিনিস সেটা হচ্ছে এই পাশ থেকে কিছু স্ট্যাটাস দেখা যায়, তার মধ্যে অন্যতম হচ্ছে হায়ার রেট। ধরেন এই ক্লায়েন্ট হচ্ছে হায়ার করে কত পার্সেন্ট, 67%। তাহলে 100 জনের মধ্যে 67 খারাপ না, ভালো। কিন্তু ধরেন কোন ক্লায়েন্ট যদি দেখেন হায়ার রেট 1%, 2%, তাহলে তো মুশকিল। আমরা আরো কিছু দেখি আর কি। এখান থেকে 46% হায়ার রেট আর কি। হায়ার রেট কম হলে কি অসুবিধা, তার মানে কি সে সব জবে হায়ার করে না, ঠিক আছে। আবার এখানে একটা মেকানিজম আছে, অনেক ক্লায়েন্ট আছে একটু খুঁতখুঁতে স্বভাবের, তারা কি করে এখন যেহেতু আপওয়ার্কে একটা জবে অনেক বেশি মানুষ অ্যাপ্লাই করে না, অনেক মানুষ আছে না যে ধরেন কোনো কিছু কেনার আগে প্রচুর যাচাই বাছাই করে তারপরে কিনে। এরকম এরা কি করে মাঝে মাঝে যে একই পোস্ট মানে একই জব 2-3 ভাবে করে। এখানে ধরেন একটা বলছে ফেসবুক ভিডিও প্রাইস ক্যারোজেল অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েশন, আরেকটাতে বলতে পারে যে ফেসবুক ক্যাম্পেইন ক্রিয়েশন। এইভাবে এখন এটা বোঝা যায় কিভাবে, একটু নিচে আসলে এই যে এখান থেকে দেখা যায় ক্লায়েন্ট রিসেন্ট জব হিস্টোরি, এটা হচ্ছে জব ইন প্রোগ্রেস, মানে যেগুলো অলরেডি সে কি করছে
হায়ার করছে, যেগুলো রানিং চলতেছে। কিন্তু আপনি এখানে আরেকটা অপশন পাবেন যে হচ্ছে সিমিলার, মানে আদার্স জব পোস্ট বাই দিস ক্লায়েন্ট, এখানে লেখা থাকবে যে আদার জব পোস্ট বাই দিস ক্লায়েন্ট। তার মানে কি, যদি আপনি দেখেন যে এই সিমিলার টাইপের টাইটেল দিয়ে হচ্ছে আরো সে জব পোস্ট করছে, তাহলে ওই ক্লায়েন্টের জবে অ্যাপ্লাই না করা ভালো। কারণ কি, সে তো ধরেন যে একই কাজের জন্য 5টা পোস্ট করছে, কিন্তু হায়ার করবে কয়জনে, একজনে। তাহলে ওগুলো খুঁতখুঁতে স্বভাবের ক্লায়েন্ট, হ্যাঁ, ওদের সাথে কাজ না করার কথা। তাহলে হায়ার রেট আপনার যত বেশি থাকবে কাজ করে তার সাথে, তত বেশি মজা পাবেন জবে। আরেকটা জিনিস হচ্ছে এভারেজ ক্লায়েন্ট কত টাকা আওয়ারলি রেট দিচ্ছে। যেমন ধরেন যে আমরা এই যে জবগুলো দেখি, এই জবটাতে ক্লায়েন্টের এস্টিমেটেড বাজেট দিয়ে রাখছে কত, 7 থেকে 15, এটা তার ক্লায়েন্টের বাজেট। বাট এটাই কিন্তু ফুল এন্ড ফাইনাল না, এখানে 3 ভাবে বাজেট হয়। কোনো কোনো ক্লায়েন্ট যেটা দেয় সে অ্যাকচুয়ালি এই রেঞ্জের মধ্যেই কাজ করাতে চাচ্ছে। কোনো কোনো ক্লায়েন্ট একটু টুইকিং করে, ধরেন কথার কথা তার কাজটা প্রতি ঘন্টায় $20 রেট হওয়ার কথা, কিন্তু সে দিয়ে রাখছে ধরেন $5 থেকে $10। কেন দিয়ে রাখছে? কারণ সে বোঝার চেষ্টা করতে, দে অ্যাকচুয়ালি এই জবের মূল্যটা বুঝবে, সে কি করবে, ওই অ্যামাউন্টে অ্যাপ্লাই করবে। আবার অনেক ক্লায়েন্ট মনে করেন যারা একটু বেশি পাকনা আছে, তারা কি করে, ধরেন জব করাবে সেই $7 থেকে $10 প্রতি ঘন্টা, কিন্তু দিয়ে রাখছে $50 থেকে $100 প্রতি ঘন্টা দিবে। কেন? কারণ এটা টেস্ট করার জন্য। একটা জবে 10 জন হয়, ক্লায়েন্ট তো জানে যে এই জবটা হয়তো প্রতি ঘন্টা হিসেবে $10 থেকে $15 বের হয়, কিন্তু $100 থেকে $200 আওয়ারলি রেট দিয়ে রাখছে। তাহলে যে সকল পাবলিক ওইটা দেখেই $100 থেকে $200 এর মধ্যে কোনো একটা সংখ্যা বসায় অ্যাপ্লাই করছে, ওদেরকে কি করবে, শুরুতেই ডিনাই করে দেবে। তবে এত কিছু মানে অনেক সময় ক্লায়েন্ট থাকে না। আমরা সচরাচর কয়েকটা জিনিস দেখবো যে ক্লায়েন্টের যে বাজেট আছে এর মাঝামাঝি লেভেলে একটা দিতে পারি। যেমন 7 থেকে 15 আছে, মাঝামাঝি 10-12 এরকম অ্যামাউন্টে দিতে পারে। আরেকটা জিনিস হচ্ছে একটু নিচে এসে আপনি দেখতে পারেন যে ক্লায়েন্ট যেগুলো ধরেন যে হচ্ছে কাজ করাইছে, এইখানে আসলে অন এভারেজ কেমন পেমেন্ট দিছে। হ্যাঁ, এখানে যেমন এখানে একটা কাজ দেখতেছি, এটা হচ্ছে $18 ফেসবুক পেজ রিকভারি অ্যাসিস্ট্যান্ট ফেসবুক বিজনেস পেজ নেম চেঞ্জ করতে গেলেও এখানে দিছে। দেখছেন, একটা ফেসবুকের বিজনেস পেজ নাম চেঞ্জ করতে গেলে কত ডলার খরচ করছে, $88। হ্যাঁ, যদিও ওদের কাছে এটা ব্যাপার না আর কি। হ্যাঁ, ওদের কাছে 88 টাকা অ্যাজ লাইক, হ্যাঁ, আমাদের কাছে হয়তো অনেক বেশি মনে হচ্ছে এটা। ওকে, তাইলে কয়েকটা জায়গা থেকে আইডিয়া পাওয়া যায়। 1 নম্বর হলো এই যে এই পাশে দেখবেন প্রিভিয়াস কাজে ক্লায়েন্ট এভারেজে কত ডলার করে খরচ করছে, আর যে রিসেন্টলি জবগুলো করেছে সেগুলোতে সে কেমন। তাহলে এখান থেকে আপনি একটা আইডিয়া নিতে পারেন। ঠিক আছে, আর যদি এত ভালো এত কিছুর মধ্যে না যেতে চান, তাহলে যেটা করছে এর আশেপাশে দিয়ে অ্যাপ্লাই করতে পারেন। ওকে, আচ্ছা, এবার আরো কিছু দেখবো আমরা, সেটা হলো এখান থেকে, এখানে আরো কিছু অপশন আছে, দেখি কোনটাতে পাওয়া যায়। আচ্ছা, এখানে দেখেন, এইটা হলো ক্লায়েন্টের জব পোস্ট। হ্যাঁ, এটা হচ্ছে ক্লায়েন্টের জব পোস্ট। আর এইখানে হলো ক্লায়েন্ট আরো আপনাকে 6টা কোশ্চেন এক্সট্রা করে জিজ্ঞাসা করছে, 6টা না 5টা। যেমন বলছে কি যে প্রোভাইড এ 1 to 2 minute long video introducing yourself and walking through one campaign you lead for. Okay, what is the maximum number of meta ad account you have managed at once, মানে অনেক কিছু আপনাকে জিজ্ঞাসা করছে। তাইলে যদি আপনাকে এখানে আপাতত অ্যাপ্লাই করতে দিবে না, কেন, আমাকে যে আমাদের তো কানেক্ট নেই। তাহলে আমরা যখন বাই মানে কানেক্ট করবে, তখন এখানে লেখা থাকবে অ্যাপ্লাই নাও। অ্যাপ্লাই নাও যখন ক্লিক করবে, তখন ওরে একটা ঘর দিবে, এখানে লেখা থাকবে কাভার লেটার। সেই কাভার লেটারের মধ্যে আপনাকে একটা প্রপোজাল পাঠাইতে হবে। প্রপোজাল কি, এই যে এই জবটা পরে আপনি কি বুঝছেন। এটা ধরেন আমি যদি এই থেকে দেখাই আপনাকে, freelancer.com/jobs, freelancer.com এ আবার আপনার কে কি লিখে অ্যাপ্লাই করে এটা পাবলিকলি দেখা যায়। ধরুন আমরা যেগুলোতে অ্যাপ্লাই হয়েছে এগুলোতে একটা যাই, এই একটাতে যাই, 7টা অ্যাপ্লাই হয়েছে, এগুলোতে যাই, একটু নিচে আসেন, এই যে তাহলে এরা অ্যাপ্লাই করার সময় কি এই যে একটা প্রপোজাল পাঠাইছে। দেখেন এখানে বলছে আই উড লাইক টু ইন্ট্রোডিউস মাইসেলফ অ্যাজ এ ওয়েব গ্রাফিক ডিজাইন এজ এ ফ্রিল্যান্সার, আমি লোগো এন্ড গ্রাফিক্স ডিজাইনার, হ্যান ত্যান, তার পোর্টফোলিও বেস্ট উইশে। ওকে, তার মানে কি, তার কাজটা যে এই ধরনের, যেমন কি কাজ, ওয়েল প্যাকেজিং ডিজাইন, প্যাকেট ডিজাইন কোন একটা ওয়েল কোম্পানির হয়তো, তাহলে সে হচ্ছে সেই অনুযায়ী এখানে একটা প্রপোজাল করেছে। এখানে আর একজন দেখেন একটা প্রপোজাল করেছে।
আপওয়ার্কের ক্ষেত্রে আবার পাবলিকলি দেখা যায় না, আপওয়ার্কে শুধু আপনি দেখতে পারবেন আর ক্লায়েন্ট দেখতে পারবে। সো আপনাকে কি করতে হবে, এই জবের উপর ভিত্তি করে একটা প্রপোজাল লিখতে হবে। কিন্তু মানে আমি যেটা বলতে চাচ্ছি, কখনো যদি দেখেন যে হচ্ছে ক্লায়েন্ট আপনাকে আলাদাভাবে এরকম কোনো কোশ্চেন করছে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কোশ্চেনের অ্যান্সার গুলো আগে দিবেন, তারপরে হলো কভার লেটার দিবেন। কারণ কি, কোশ্চেন অ্যান্সার যেহেতু কোশ্চেন আলাদাভাবে করছে, কোশ্চেন যে করছে ওগুলোর জন্য আবার অ্যাপ্লাই গেলে আলাদা আলাদা ঘর থাকবে। তাহলে দেখেন, যখন আপনাকে কোশ্চেন জিজ্ঞাসা করবে তার মানে ক্লায়েন্ট কিন্তু আগে কোশ্চেনই চেক করবে অ্যান্সার গুলো। তাহলে কোশ্চেন অ্যান্সার গুলো আগে দিবে, এরপরে আপনি চাইলে এই যে কভার লেটারের মধ্যে যা আছে জাস্ট আপনি ওই জেনারেল যে কথাবার্তা থাকে, আমি এত বছর হলো কাজ করতেছি, তোমার জবটা ভালো করে করছি, এই কাজটা করতে পারবো, এই টাইপের কথাবার্তা আপনাকে বলতে হবে। ওকে, এখন দেখেন আমি আরেকটা জিনিস, এখন তো আমাদের চ্যাট জিপিটি আছে, ওইটা তো দেখলাম আমি। আরেকটা জিনিস দেখাবো যেটা পাচ্ছি না, একটু খুঁজতে হচ্ছে। এই যে দেখেন এইটা, এটা দেখো এখানে ইনভাইট সেন্ড বলতে আপওয়ার্কে ধরেন আমরা নিজেরাও অ্যাপ্লাই করতে পারি, আবার আপওয়ার্কে ক্লায়েন্ট যখন জব পোস্ট করে তখন তার সামনে অনেকগুলো ফ্রিল্যান্সারের প্রোফাইল দেখানো, যে তুমি চাইলে এদেরকে তোমার জবে ইনভাইট করতে পারো। এখন দেখেন এই ক্লায়েন্টটা কি করছে, সে যখন জব পোস্ট করে তখন 30 জনকে ইনভাইট পাঠিয়েছে। তাইলে আনঅ্যানসার্ড ইনভাইটের কোনো রেসপন্স করেনি কয়জন, 23 জন। বুঝতে কয়জন, 7 জন। ইন্টারভিউ চলতেছে কয়জনের সাথে, 8 জনের সাথে। তার মানে হলো যে হচ্ছে এখান থেকে 7 জন গেছে, আর এই জবে যে অ্যাপ্লাই করছিল 10 থেকে 15 জন, এর মধ্যে থেকে একজন, এই টোটাল 8 জন কি করতেছে, ইন্টারভিউ চলতেছে। তাহলে কোন জবে যদি দেখেন যে ইন্টারভিউ রানিং আছে, তাহলে এই জবে অ্যাপ্লাই করা যাবে না, কারণ ইন্টারভিউ যেহেতু রানিং আছে, যে কাউকে একজনকে তো হায়ার করে নিতে পারে। বুঝতে পারছেন? আর হচ্ছে যে সকল জবে দেখবেন বেশি বেশি ক্লায়েন্ট ইনভাইটেশন দিচ্ছে, ইনভাইটেশন মানে কি, ক্লায়েন্টের আগে থেকেই তো কিছু পার্সনকে সে পছন্দ করছে, তাহলে আগে থেকেই যদি পছন্দ করে রাখে তাহলে আপনার জবে অ্যাপ্লাই করে লাভ কি, সম্ভাবনা আছে যে ওই যাদেরকে ইনভাইট পাঠাইছে তাদের মধ্যে থেকে অ্যাড করবে। কারণ এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে এই যে ধরেন 30 জন আপনার ইনভাইটেশন পাঠাইছে, আপনার আমার কাছে যদি ইনভাইটেশন আসে, এটা দুইটা কাজ করা যায়। যখন আপনি যদি অ্যাকসেপ্ট করেন তাহলে আপনি কোথায় চলে যাবেন, ইন্টারভিউ চলে যাবেন। ইন্টারভিউ কি জিনিস, মানে যখন অ্যাকসেপ্ট করবেন তখন ক্লায়েন্টকে আপনি ডাইরেক্টলি মেসেজ দিতে পারবেন, বা ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিবে। ইনবক্সে কথা বলাটাকেই আপওয়ার্কে বলা হচ্ছে ইন্টারভিউ। হ্যাঁ, এখন ধরেন এখানে আনঅ্যানসার্ড ইনভাইট, অর্থাৎ এরা কি করে নাই, দেখেও নাই, অ্যাকসেপ্টও করেনি, ডিলেটও করেনি। তাহলে কেউ কেউ তো আবার কি করতে পারে, ডিনাইও করে দিতে পারে। যেমন আমাদের কাছে প্রচুর মাঝে মাঝে ইনভাইটেশন আসে, কিন্তু দেখা যায় রিলেভেন্ট না, মানে আমি যেই কাজ পারি ওই কাজের মতো না। তাহলে এরকম ইরিলেভেন্ট যদি কাজ আসে তাহলে আমি ওটা অ্যাকসেপ্ট করবো, তখন আমি কি করে ডিনাই করে দিই। তাহলে যখন ডিনাই করে দেয় তখন কেন ইন্টারভিউ যায় না, তা কিন্তু যায় না। তাহলে এই কয়েকটা কন্ডিশনের উপর বেস করে আমাদের দেখতে হবে, যদি থাকে তাহলে এগুলোতে অ্যাপ্লাই করা যাবে না আর কি। আরো কিছু এক্সট্রা কন্ডিশন দেওয়া থাকে, আমি দেখি খুঁজে পাওয়া যায় কিনা, এটা তো অলরেডি একজনকে হায়ার করে ফেলছে আর কি। আরো এক্সট্রা কিছু কন্ডিশন দেওয়া থাকে, যে ধরেন বলে যে মিনিমাম আপনার আপওয়ার্কে 100 ঘন্টা কাজ করা থাকতে হবে, $1000 ইনকাম করা থাকতে হবে, আপনার বাসা ওই ধরেন কোন রিজন দিয়ে দেয় যে আপনাকে অবশ্যই ফিলিপাইনের হতে হবে, এরকম কিছু কন্ডিশন দিয়ে দেয় আর কি। এখানে ওগুলা পাবেন হচ্ছে এখানে প্রিফার্ড কোয়ালিফিকেশন। তো যদি এরকম ক্লায়েন্ট এক্সট্রা কোনো ক্রাইটেরিয়া সেট করে, কিন্তু আপনি যদি এই ক্রাইটেরিয়ার মধ্যে না পড়েন, তাহলে স্কিপ করাই ভালো। হ্যাঁ, ওইগুলো তো ক্রাইটেরিয়া ব্রেক করা যায় না তা না। ধরেন ক্লায়েন্ট বললো ফিলিপিনো নিবে, কিন্তু আপনি দেখলেন যে না, কাজটা আপনি ভালোভাবে পারবেন, তখন আপনি অ্যাপ্লাই করতে পারেন, এভাবে করা যায়। এখন আরেকটা জিনিস আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে দেখেন,
এই যে ক্লায়েন্টের যে জব প্রপোজাল, এই জবের প্রপোজালের উপর ভিত্তি করে তো আপনাকে একটা প্রপোজাল লিখে দিতে পাঠাইতে হবে। তো অনেক সময় কি করে, এখন তো মানুষজন হচ্ছে এআই আছে, সরাসরি এটা কপি করে নিয়ে চ্যাট জিপিটি কে দিয়ে বলে কি দিস ইজ দা আপওয়ার্ক জব পোস্ট, রাইট এ আপওয়ার্ক কভার লেটার, শেষ। তাহলে কি চ্যাট জিপিটি একটা লিখে দেয় আর কি। ওকে, তবে চ্যাট জিপিটি ধরেন আমি এখানে যদি দেখি, ধরেন আমি দেখাই লাগবে আপনাকে যে এটাই নিয়ে আমি চ্যাট জিপিটি কে দিলাম, যেটা হচ্ছে রাইট এ slow cover letter for Upwork. Okay, here is the job post, তারপরে একটা ডাবল কোটেশন দিয়ে ধরুন হলো ওই ওটা দিয়ে আপনি এটা এন্টার দিয়ে দিলেন। এই যে দেখেন এইখানে কাহিনীটা হলো এর অনেক বড় করে লেখা, অনেক বড় করে লেখা। হ্যাঁ, ওকে, তাহলে আপনি কমান্ড দেওয়ার সময় কি লিখবেন যে ইন শর্ট। হ্যাঁ, ওকে, তাহলে আমি আবার যদি বলি a short essay, a short format. এই যে বলছে, hi, I am experienced with meta pixel setup and Go high level tagging. I can quickly audit and fix your pixel issues, ensure events file correctly, and verify everything in Events Manager. The job will be compared within 8 minutes with accurate results. Ready to start immediately? Thanks. শর্টকাটে লিখছে না, সুন্দর লাগছে। এবং ক্লায়েন্টের সাথে কিন্তু জবের সাথে ক্লায়েন্টে যে বলে দিয়েছে যে 45 মিনিটের মধ্যে করা লাগবে আর কি। এই ক্ষেত্রে আরো কিছু টিপস আছে আছে সেটা হচ্ছে, ধরেন এখানে কিন্তু একটা ক্লায়েন্ট বলে দিয়েছে দ্য টাস্ক ইজ এক্সপেক্টেড টু টেক নো লঙ্গার দেন 45 মিনিটস। তার মানে ক্লায়েন্ট চাচ্ছে কি 45 মিনিটের মধ্যে এটা সলভ করতে চাচ্ছে। তাহলে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট। তাহলে আপনি যখন এই জবের জন্য অ্যাপ্লাই দিবেন, অ্যাপ্লাই করার সময় প্রথমে এই হ্যালো টেলো যা কিছু এগুলো জেনারেল কথাবার্তা আছে, এর আগে এই হ্যালোটা আগে উপরে লিখে দিবেন যে এই যেটা যে আই ক্যান কমপ্লিট দিস ওয়ার্ক উইদিন 45 মিনিটস। এইটা দিলে কি হবে, তাইলে ক্লায়েন্ট কিন্তু বুঝবে যে আপনি তার জব ডেসক্রিপশনটা প্রপারলি পড়ছেন এবং ওটা যেহেতু তার হাইলাইটেড পার্ট, ও কাজটা থাকবে। হ্যাঁ, ক্লায়েন্ট অনেক আছে, মানুষজন এখন এআই আসার কারণে বা এআই আসার আগেও অনেকে কি করতো, জব ডেসক্রিপশন পড়ে না, যে বড় টোরা তো পড়ে না, কি করে জেনারেল কথাবার্তা একটা টেমপ্লেট বানায় রাখে, ওটা মেরে দেয় সবসময়। তো ক্লায়েন্টরা কি করে মাঝে মাঝে জবের ডেসক্রিপশনের মধ্যে কোথাও এক জায়গায় ছোট করে লেখা দেয় যে প্লিজ ইনক্লুড দিস ওয়ার্ড এট দ্য টপ অফ দ্য কভার লেটার। ধরেন বললো যে প্লিজ ইনক্লুড 1 2 3 এট দ্য টপ অফ দ্য কভার লেটার, অর্থাৎ আপনি যে যে কভার লেটারটাকে লিখবেন এর শুরুতেই কি লিখতে হবে 1 2 3। এতে করে কি বুঝলো, যারা ও কিন্তু সহজেই ফিল্টার করতে পারবে যে যারা শুরুতে 1 2 3 লেখেনি তারা তার মানে কি জব ডেসক্রিপশন পড়েনি, অথবা 1 2 3 পরিবর্তে আরো একটা কোশ্চেন করে বসে। ধরে বলে যে এভাবে বলতে পারে যে রিসেন্টলি নিউ ইয়র্ক সিটির মেয়রের নাম, রিসেন্ট কোন ঘটনা নিয়ে এরকম লিখতে পারে যে হ্যাঁ এরকম হয়। আবার এরকম ধরেন আমি একদিন একটা বললাম, একটা ক্লায়েন্ট বলছে যে যে একটা রেড কালারের বলের রং কি, এটা তুমি প্রথমে দেখো। বলছে একটা রেড কালারের বলের রং কি, রেড কালারের বলের রং কি রেডি হবে। তো এই বলছে যে প্লিজ ইনক্লুড দ্য কালার অফ দ্য রেড কালার বল এট দ্য টপ অফ দ্য কভার লেটার। তাহলে আপনাকে কি দিতে হবে, শুরুতেই দিতে হবে রেড, তারপরে বাকি আমজামদার যে কথাবার্তা এটা। তাইলে একটা জিনিস খেয়াল করতে হয় যে এই পুরো জব ডেসক্রিপশনের মধ্যে ক্লায়েন্ট আসলে ফোকাস পয়েন্ট কোনটা, যে যেটা সে গুরুত্ব দিচ্ছে বেশি, তাহলে ওইটা আপনি শুরুতেই মেনশন করে দেবেন, এরপরে হচ্ছে জেনারেল কথাবার্তাগুলো লিখবেন। হ্যাঁ, ওকে, তাইলে কি হয় যে ক্লায়েন্টের শুরুতেই যদি নজরে আসে ওটা, তাহলে কি হয় যে আমরা যেটা বলি যে ভিডিওর ভাষায় কি হুক করা, মানে এখন বর্তমানে যারা দেখবেন কন্টেন্ট ক্রিয়েট করে যে কাস্টমারকে 3 থেকে 5 সেকেন্ডের মধ্যেই ধরে ফেলতে হবে, কারণ 3-5 সেকেন্ড যদি সে সাস্টেইনেবল ভাবে দেখে তাহলে আশা করা যায় পরের ভিডিওটাও দেখবে।
যেমন দেখবেন বিভিন্ন ডকুমেন্টারি ভিডিওগুলো অনেক সুন্দরভাবে এডিট করা থাকে, স্টোরি টেলিংটা অনেক সুন্দর থাকে, কাস্টমারকে হুক করে রাখে। দেখবেন নরমালি আপনি একটা টিউটোরিয়াল দেখতে গেলে অনেক সময় বোর হয়ে যাচ্ছে, 10 মিনিটের টিউটোরিয়াল দেখতে গেলে আপনার 4-5 বার পজ করা লাগতেছে, কিন্তু একটা আধা ঘন্টার ডকুমেন্টারি ভিডিও কিন্তু আপনি আরামসে বসে দেখতে পাচ্ছেন। কারণ কি প্রত্যেকটা স্টেপে আপনাকে এরকম হুক করে করে আকর্ষণীয় কিছু দেখে দেখে ধরে রাখতেছে। হ্যাঁ 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 জি জি। এই সব কিছুতে এরকম এখন বর্তমানে হুক করা মানে কাস্টমারকে মানে প্রথমে যদি আটকে না ফেলতে পারেন তাহলে আর তাকে আটকানো যায় না আগে। তো এই আপওয়ার্কের ক্ষেত্রেও এই সিস্টেমটা আমাদের মেনটেন করতে হবে যে আমাদের যত দ্রুত সময়ের মধ্যে আমি কাস্টমারকে হুক করে আটকে ফেলতে পারি আর কি। ওকে, এখন তাহলে এখন একটা কাজ করতে হবে যে আপনারা যারা যে ধরনের প্রোফাইল গুলো বিল্ড আপ করছেন, হ্যাঁ, তাহলে শুরুতে আপনার 1 সপ্তাহ আগেই কানেক্ট কেনার দরকার নেই। আগে একটা কাজ করতে হবে আপনাকে, ধরেন আগে একটু নোট করবে যে আসলে আপনার টাইমলাইনে কি ধরনের জব পোস্ট বেশি আসছে, সেগুলো একটু হেডলাইন করে রাখেন। হ্যাঁ, তাইলে কি করবেন যে ধরেন আপনি ফেসবুক অ্যাডস নিয়ে প্রোফাইল দেখেন, সবগুলোই কি ফেসবুক অ্যাডস নেই, তাহলে আপনি নোট রাখেন যে যেহেতু আপনি ফেসবুক অ্যাডস নিয়ে করবেন, আপনি জব পোস্টও করবেন, পোস্ট করে দেখেন তো যে আপনি আসলে বুঝেন কিনা যে এক্স্যাক্টলি যদি আপনাকে এই কাজটা, ধরুন কথার কথা আপনাকে এই কাজের জন্য হেল্প করা হয়েছে, আপনি পারবেন কিনা, বা আপনি কোনোটা বুঝতে অসুবিধা হচ্ছে কিনা, তাহলে আগে সেইগুলো সলভ করে নিতে হবে। তাহলে 1 সপ্তাহ এটা করতে হবে আর কি। তাহলে 1 সপ্তাহ করলে তাহলে আপনি কিন্তু বুঝে যাবেন যে আসলে মার্কেটে এখন ক্লায়েন্টটা কি চাচ্ছে এবং তার সাথে আমার আসলে ডিফারেন্সটা কোথায়, আমার গ্যাপটা কোথায়। ওকে, এটা একটা কাজ করতে হবে। 2 নম্বর হলো আপনাকে সবসময় যদি আপনি ধরেন জব পোস্ট পড়ে তারপরে অ্যাপ্লাই করতে যান, ততক্ষণে তো 4-5 জন করে অ্যাপ্লাই করে দিবে, আপনি তো সিরিয়ালের পিছনে চলে যাবেন। তাইলে কি করতে হবে, কিছু প্রপোজাল আমাদের আগে থেকেই রেডি রাখতে হবে। তাহলে কেমন রেডি করবো, ওই যে আমরা চ্যাট জিপিটি হোক যেভাবেই হোক, ধরেন আপনি দিলেন যে কেউ যদি টিকটক এন্ড মেটা অ্যাডস জব পোস্ট করে, সেক্ষেত্রে আপনি এই জবটা পড়লেন, ধরেন আপনি অ্যাপ্লাই করার দরকার না, আপনি পড়লেন এবং এটার উপর ভিত্তি করে আপনি একটা প্রপোজাল রেডি করলেন। তাহলে এরকম কি থাকা লাগবে, আপনাকে 30-40টা বা 10-20টা যাই হোক এরকম রেডিমেড কিছু প্রপোজাল রাখতে হবে। তারপরে কি করবেন, রেডিমেড প্রপোজাল থাকলে দেখবেন প্রত্যেকটা একটা সুন্দর হেডলাইন দিয়ে রাখবে যাতে আপনি পরে বুঝতে পারেন যে এই ধরনের কাজে, যেমন সেলস ক্যাম্পেইনের ক্ষেত্রে আপনি এক ধরনের প্রপোজাল দিবেন, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ক্ষেত্রে এক ধরনের, তারপর ট্র্যাকিং এর ক্ষেত্রে এক ধরনের, এভাবে নানান ভাবে আপনি প্রপোজাল গুলো কিন্তু সাবমিট দিবেন আর কি। ওকে, তাহলে কিছু স্যাম্পল আপনাকে আগে রেডি করতে হবে, আর জবের পরে দেখতে হবে যে আপনার গ্যাপ কোথায়, সেই গ্যাপ গুলো ধরে ধরে আপনাকে বের করতে হবে। এগুলো আবার একটু স্টাডি করতে হবে, আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে ভাই এগুলো তো বুঝতে পারতেছি না কি। ওকে, তাহলে এই বিষয়গুলো যখন আপনার রেডি হবে তখন আপনি অ্যাপ্লাই করার জন্য রেডি, তখন আপনি কানেক্ট কিনবেন। কারণ এখন যদি কানেক্ট কেনেন তাহলে তো লস হবে আপনার, কারণ আপনার মানে ওই কথার কথা আপনি AK-47 চালাইতে পারেন না, আপনার হাতে একটা AK-47 ধরাই দিলাম তো গুলি করলে তো আপনি পিছনে উল্টে আগে পড়বেন। হ্যাঁ, তো ওইটা করা যাবে না। আচ্ছা, এখানে কিছু ব্যাপার আছে, যেমন দেখেন বেস্ট ম্যাচ, অর্থাৎ আপনার প্রোফাইলের সাথে ম্যাচ করে বেস্ট সেই জবগুলো এখানে আছে। এখানে আছে হচ্ছে মোস্ট রিসেন্ট জব, অর্থাৎ আপনারা জানেন যে হচ্ছে আপওয়ার্কে কি যত দ্রুত অ্যাপ্লাই করবেন তত কি আপনার প্রপোজালটা সামনে থাকার সম্ভাবনাটা বেশি থাকবে আর কি। হ্যাঁ, সো আপওয়ার্কে কি করতে পারেন, মোস্ট রিসেন্টে আসলে আপনি রিসেন্ট একদম মানে রিসেন্টলি জব পোস্ট যেগুলো হয়েছে সেগুলো আপনি করতে পারবেন। আর কোনো জব দেখে যদি আপনার ভালো লাগে, ধরুন আপনি বাইরে আছেন বা অন্য কোথাও আছেন, বা পরবর্তীতে দেখতে যাচ্ছেন যে এই ক্লায়েন্ট থেকে কাকে হায়ার করে, কত ডলারে হায়ার করে, তাহলে আপনি এটাকে আবার যেখানে ক্লিক করলে এটা সেভ থাকলো, তাহলে আপনি পরবর্তীতে এটাকে আবার দেখে নিতে পারেন। অথবা ধরেন যে আপনি মনে করতেছেন যে একটা অ্যাপ্লাই করলাম, এটা আমার পরে দেখবো, সো আপনি সেভ করলেন, আর কারণে আপনি এটা সেভ করে রাখতে পারেন। ওকে, তাহলে এইগুলো বিষয়। আর পাশাপাশি হচ্ছে আমাদের ওই যে করবেন অবশ্যই যে প্রোফাইলটা 100% করবেন, প্রোফাইলটা 100% না। এই যে এখানে যাবেন, এখানে গিয়ে যে এমপ্লয়মেন্ট হিস্টোরি একটা অ্যাড করবেন, পোর্টফোলিও, এডুকেশন, এই যে ভিডিও ইন্ট্রোডাকশন, যেটা সার্টিফিকেশন,
এই কয়েকটা অ্যাড করলে কি হয়ে যাবে, 100% হয়ে যাবে। আর আইডি এই যে কমপ্লিট ইউর প্রোফাইলে ক্লিক করে এটা 100%। ওকে, তাহলে কিন্তু ওগুলো অ্যাড করলে হয়ে যাবে। হ্যাঁ, এগুলো একটা দুইটা করে অ্যাড করলে ধরেন একটা এমপ্লয়মেন্ট হিস্টোরি অ্যাড করলে ধরেন 5টা 10টা 10 পয়েন্ট করে বাড়বে, পোর্টফোলিও অ্যাড করলে 5 পয়েন্ট করে বাড়বে। ওখানে বলছে 20 পয়েন্ট কিন্তু দেয় না 20 পয়েন্ট, অ্যাকচুয়ালি দেয় হলো 10। ধরেন এটা দিবে 10, এটা দিবে 5। তো এই অনুযায়ী হচ্ছে তাহলে আপনি প্রোফাইল করে ঠিকঠাক করে ফেলবেন আর কি। ওকে, তাহলে এইটা হলো কাজ। আপওয়ার্ক এখনো মনে করেন যে কাজের জন্য সব অনেক ভালো একটা প্ল্যাটফর্ম। ও, সার্টিফিকেট হলো আপাতত হচ্ছে ফ্রি একটা সার্টিফিকেট পাওয়া যায়, ওটাই অ্যাড করবেন। যেমন ধরেন এই যে অ্যাকাউন্ট সেটিং, অ্যাকাউন্ট সেটিং, প্রোফাইল সেটিং গিয়ে এটাই দিয়ে দিবেন যে বোথ শর্ট টার্ম লং টার্ম এক্সপিরিয়েন্স অবশ্যই এক্সপার্ট লিমিটেড আউট সার্টিফিকেট ক্যাটাগরি হচ্ছে এই যে প্রোফাইল প্রোফাইল এখান থেকে নিচের দিকে আসেন, এই যে সার্টিফিকেশন এখানে অ্যাড এন একটা সার্টিফিকেট অ্যাড ম্যানুয়ালি। এখানে অনেক কিছু আছে যেগুলো আপনাকে আবার প্রুফ দিতে হবে, অর্থাৎ তো এখানে একটা ইয়ে আছে যে ডিজিটাল মার্কেটিং প্রো, এটা অ্যাড করতে পারেন যে হচ্ছে ইস্যু ডেট কবে ইস্যু হয়েছে, সার্টিফিকেট এটা অপশনাল দিয়ে অ্যাড সার্টিফিকেট। কিন্তু অন্যান্য সার্টিফিকেট যখন আপনি অ্যাড করতে যাবেন তখন এটার প্রুফ দিতে হবে। যেমন ধরেন হলো আপনি যদি এখানে আমি দেখি ফেস গুগল আর্টস ডিসপ্লে সার্টিফিকেশন। ওকে, তারপরে এখান থেকে এই যে প্রথমে কি প্রসেস গুলো বলে দিছে যে সাইন ইন গুগল এর একাডেমি, তারপরে ইত্যাদি ইত্যাদি। তারপরে ইমেল পিডিএফ করতে হবে কোথায়, আপলোড করে। তারপরে ওরা ওরা যখন অ্যাপ্রুভ করবে তখন লিঙ্কটা দিয়ে অ্যাড সার্টিফিকেশন। তাহলে এখান থেকে যে সার্টিফিকেট পাবেন যেগুলো, এগুলো তো ফ্রি না, মানে এখানে টাকা দিয়ে আপনাকে কি করতে হবে, পরীক্ষা দিয়ে তারপরে দিতে হবে। তো আপাতত ওগুলোই থাক, আপাতত ওগুলো ওই যে হ্যাঁ ওই যে যেটা একটা অ্যাড করে দিলাম ফ্রিতে একটা ডিজিটাল মার্কেটিং এ। হ্যাঁ, একটা হয়ে গেছে। এখন যদি আপনি আপনার প্রোফাইলে যান তাহলে দেখবেন যে সেই আরো মনে হয় 5% বাড়ছে নাকি, ওই যে হ্যাঁ 75 ছিল 80 হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তাইলে হলো এই হলো মোটামুটি অবস্থা আর কি। তাহলে এগুলো হচ্ছে রেডি করে ফেলা। আপরকে দেখবেন যে হচ্ছে জব পোস্ট গুলো করবেন তাহলে কি হবে যে আপনি, ও আচ্ছা আরেকটা হলো আপরকে কিন্তু সবচেয়ে বেশি জব পোস্ট হলো রাতের বেলা সন্ধ্যা থেকে। মানে এখন তো আমেরিকাতে কি না, আমাদের রিভার্স টাইম। তা আমাদের যখন ধরেন যে রাত হতে থাকবে ওদের তখন অফিস টাইম শুরু হবে। তো ওই টাইমগুলোতে কি হয়েছে, তবে